আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি শুরু করব তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারের আগের দিন যে পার্টটা করেছিলাম তার পরের পার্ট, সেটা হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্রে আহিত গতিশীল কণার গতিপথ। তার গতিপথটা কেমন হবে, সেটা সরলরৈখিক হবে নাকি বক্ররেখা হবে, কেমন হবে, কতকগুলো কেস আমাদের করতে হবে, সেই সব কটা কেস আমরা ডিটেলসে দেখব, যেগুলো আমাদের সিলেবাস এবং জয়েন্টে ইনক্লুড করা আছে। তো দেখো, সুষম চৌম্বক ক্ষেত্রে গতিপথ নির্ণয় করব। সেই গতিপথে যাওয়ার আগে আগে তো আমাদের জানতে হবে যে সুষম চৌম্বক ক্ষেত্রটা কি। চৌম্বক ক্ষেত্র তো বুঝলাম, সুষম চৌম্বক ক্ষেত্র কেন বলা হচ্ছে? সুষম বলতে সমান, সুষম বলতে সব জায়গায় সমান। এবারে চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, তাই চৌম্বক ক্ষেত্র যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে এর কি কি থাকবে? এর থাকবে মান আর দিক, দুটো জিনিস থাকবে, তাই না? ভেক্টর রাশি দুটো জিনিস থাকে। তো সেই জন্যই বলা হচ্ছে কোনো একটা অঞ্চল জুড়ে যদি দেখো যে চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক দুটোই একই রয়েছে, তাহলে বলবো সুষম চৌম্বক ক্ষেত্র ওই অঞ্চলটায়। আমি একটা সহজ উদাহরণ দিই। ধরে নাও তোমাদের এলাকায় কোনো একটা অঞ্চলে কোনো একটা বাজার রয়েছে, সেই বাজারে মাংসের দাম, মুরগির মাংসের দাম সুষম। সেটা আমি কি করে বুঝবো? যদি ওখানে দিক বলে কিছু হয় না, মুরগির মাংসের দামই রয়েছে। যদি দেখো যে ওই বাজারটাতে প্রতিটা দোকানেই মাংসর দাম সমান, প্রতিটা দোকানেই হয়তো বলছে যে 150 টাকা প্রতি কেজি, 1 কেজির দাম 150 টাকা। দোকান 1 নম্বর দোকান জিজ্ঞেস করলে, 2 নম্বর দোকান, বাজারের ভিতরের দোকান, রোড সাইডের দোকান, সব কটা দোকানে যদি একই দাম হয়ে থাকে, তাহলে বলবো ওই বাজারটায় মুরগির মাংসের দাম সুষম। বোঝা গেল কিনা? তো তেমনই কোনো একটা অঞ্চলে, মানে আমি ধরে নাও এইরকম একটা অঞ্চল, এখানে চৌম্বক ক্ষেত্র বললাম, কথার কথা বলছি 2 টেসলা আর পূর্ব দিক। এখানেও বললাম 2 টেসলা আর পূর্ব দিক, ইস্ট, 2 টেসলা ইস্ট, 2 টেসলা ইস্ট। এখানেও আছে 2 টেসলা ইস্ট, এখানেও আছে 2 টেসলা। যদি তুমি মেপে দেখো প্রত্যেকটা পয়েন্টে 2 টেসলা চৌম্বক ক্ষেত্র এবং ইস্ট দিকে আছে। তাহলে চৌম্বক ক্ষেত্র যে ভেক্টর রাশিটা, সেটা এই অঞ্চলটা জুড়ে সুষম, সব জায়গায় সমান মানের এবং সমান মানে একই দিকের রয়েছে। তো এই হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞা। এবারে সুষম চৌম্বক ক্ষেত্রকে আমরা বোঝাবো কি করে? চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করা হবে, সুষম চৌম্বক ক্ষেত্র বা যে কোনো চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করা হয় বলরেখার মাধ্যমে। চৌম্বক ক্ষেত্রের প্রকাশ হয় বলরেখার মাধ্যমে। তো বলরেখাগুলো যদি সমান্তরাল হয়, মানে আমি যেমন এই প্রথম ছবিতে এঁকেছি, এটাকে যদি ছবি এ বলি, এটাকে যদি ছবি বি বলি, এটাকে যদি ছবি সি বলে থাকি, এইটা হচ্ছে একটা সুষম চৌম্বক ক্ষেত্রের ছবি। প্রত্যেকটাই সুষম চৌম্বক ক্ষেত্রের ছবি আছে, একটু আলাদা আলাদা কেসে রয়েছে, আমি সেগুলো তোমায় এক্সপ্লেন করছি। বলরেখা সমান্তরাল, দেখো সমান্তরাল তো হতেই হবে, সবার দিক তো একই দিক হতে হবে। যদি প্রত্যেকে পূর্ব দিকে তাকিয়ে থাকে তবেই তো সুষমের বৈশিষ্ট্যতে সে পড়ছে। সবার মান আর দিক এক হতে হবে, প্রত্যেকটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান আর দিক সমান হতে হবে। তাহলে দিক সমান হতে গেলে বলরেখাগুলোর দিক একই হতে হবে। তাই জন্য বলা হচ্ছে প্রথম পয়েন্টে বলরেখাগুলো সমান্তরাল হতে হবে। আর বলরেখার সংখ্যা ঘনত্ব সর্বত্র সমান হতে হবে। মানে যদি দেখো যে বলরেখার সংখ্যা ঘনত্ব এখানে বেশি কম, তাহলে দেখবে যে এখানে চৌম্বক ক্ষেত্রের মান বেশি, এখানে চৌম্বক ক্ষেত্রের মান কম। বলরেখার ঘনত্ব দিয়ে আমরা বুঝতে পারবো যে চৌম্বক ক্ষেত্রটা কোথায় বেশি কোথায় কম। তো সেই জন্য বলা হচ্ছে বলরেখার সংখ্যা ঘনত্ব, মানে তুমি যদি এতটা এরিয়া নাও তাহলে এখানে 3টে পাচ্ছ, তুমি সমান এরিয়া যদি অন্য একটা জায়গায় নাও তাহলে ওই এরিয়ার মধ্যে দিয়ে দেখবে যে সমান সংখ্যক বলরেখা আছে। যদি হয় তবে সেটা সুষম চৌম্বক ক্ষেত্র, আর যদি সেটা না হয়ে থাকে তাহলে সেটা অসম চৌম্বক ক্ষেত্র। এটাও একই জিনিস আঁকা আছে, এরকম ক্রস চিহ্নতে আমরা কি আঁকি না, অন্তর্মুখী চৌম্বক ক্ষেত্র, যেগুলো ভিতর দিকে ঢুকছে। যদি বোর্ডের ভিতর দিকে কোনো বলরেখা ঢুকে যায় তখন সেগুলোকে আমরা এইভাবে এঁকে দেখাই, তাহলে এইগুলো সব ভিতর দিকে ঢুকছে, বলরেখাগুলো এইভাবে আছে, বলরেখাগুলো এইভাবে রয়েছে, সেটাকে বোঝানোর জন্য। মানে এটা সুষম অন্তর্মুখী চুম্বক ক্ষেত্র আঁকা আছে, আর এটা সুষম বহির্মুখী চুম্বক ক্ষেত্র, এখান থেকে বলরেখাগুলো সব বেরোচ্ছে। এটাই যেমন বলরেখাগুলো এই দিকে যাচ্ছে, চুম্বক ক্ষেত্রটা এদিক থেকে এদিকে বিস্তৃত আছে, এখানে চুম্বক ক্ষেত্র ভিতর দিকে রয়েছে, এখানে চুম্বক ক্ষেত্র বাইরের দিকে রয়েছে। হ্যাঁ, এটাও সুষম চুম্বক ক্ষেত্র, কারণ এই এতটা জায়গায় যতগুলো বলরেখা রয়েছে সমান জায়গায় সমান সংখ্যক বলরেখা তুমি কিন্তু পেয়ে যাবে। তাই জন্য এটাকে বলা হবে সুষম চুম্বক ক্ষেত্র, এর ক্ষেত্রেও তাই।
এছাড়া সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি করার উপায় কি রয়েছে? প্র্যাকটিক্যাল লাইফ আমরা কি করে তৈরি করব? যেটা করা হয় সেটা হচ্ছে, তুমি যদি এদিকে একটা নর্থ পোল নাও, মানে একটা চুম্বকের নর্থ পোল, আর এদিকে যদি একটা সাউথ পোল নাও, যদি একটা স্ট্রং ম্যাগনেট নাও, দুটোই স্ট্রং ম্যাগনেট, এদিকে ম্যাগনেটটা আছে, এদিকে ম্যাগনেটটা আছে, মাঝখানে ফাঁকা জায়গা। তো এখানে বড় রেখা লক্ষ্য করে দেখবে এই ধারের দিকে খানিকটা বাঁকা হবে, কিন্তু ভিতর দিকটায় আমরা জানি বড় রেখা নর্থ থেকে সাউথের দিকে যায়, আর এই অঞ্চলটায় লক্ষ্য করে দেখবে বলরেখা সমান্তরাল হয়েছে এবং একই দিকে রয়েছে, আর প্রত্যেকটা বিন্দুতেই মাঝখানের অঞ্চলটাতে, মাঝখানের খানিকটা অঞ্চল জুড়ে দেখা যাবে এইখানে কিন্তু সুষম চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে। সুষম চৌম্বক ক্ষেত্র পরীক্ষাগারে, ল্যাবে কিন্তু এইভাবে সুষম চৌম্বক ক্ষেত্র বানিয়ে নেওয়া হয় মাঝে মাঝে। আরও উপায় রয়েছে, আমরা সেটা আলোচনা করেছিলাম, যে হেলমহোল্টজের যে দ্বৈত কুণ্ডলী, দুটো কুণ্ডলী দিয়েও কিন্তু আমরা সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারি। তো যাই হোক, তাহলে সুষম চৌম্বক ক্ষেত্রের মোটামুটি এই কনসেপ্ট আমরা বুঝলে। সুষম চৌম্বক ক্ষেত্রকে বলরেখার মাধ্যমে প্রকাশ করব, বলরেখার মাধ্যমে বুঝে যাব, দেখে বুঝবো যে সেটা সুষম নাকি অসম। এবার আমরা করব সেই চৌম্বক ক্ষেত্রে যে কোনো আহিত কণার গতিপথ। এবার আমরা আহিত কণার গতিপথ নির্ণয়টা ভালো করে দেখে নিই। অবশ্যই সুষম চৌম্বক ক্ষেত্র, অসম চৌম্বক ক্ষেত্র হলে কিন্তু আমরা এই মুহূর্তে তেমন কিছু করতে পারবো না, ওটা একটু জটিল অঙ্ক হবে। তো সুষম চৌম্বক ক্ষেত্রে প্রথম দুটো খুব সহজ কেস আমি চুজ করেছি, যেটা হচ্ছে একটাতে আহিত কণাটা স্থির অবস্থায় আছে। তাহলে আহিত কণা যদি স্থির হয়, মানে বলতে চাইছি যদি গতিবেগটা শূন্য হয়, তাহলে আমরা জানি যে এফ ভেক্টর সমান আছে কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর, যেখানে যে প্রত্যেকটা রাশির মানে তোমরা নিশ্চয়ই আগে থেকে জানো, পরীক্ষায় পড়লে তোমাকে লিখে নিতে হবে। যে মনে করি কিউ আধানের একটা কণা, যদি তার গতিবেগ ভি হয়, সেটা যদি বি সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে, তাহলে তার উপর প্রযুক্ত বলের সূত্র আমরা জানি এফ সমান সমান কিউ ভি ক্রস বি। এখন যেহেতু এই পার্টে বলছে কণাটার গতিবেগ নেই, স্থির মানে গতিবেগ শূন্য, তাই আমরা পেয়ে যাচ্ছি এটা শূন্য। তাহলে যদি কোনো বস্তুর উপর বল প্রযুক্ত না হয়, খুব সিম্পল ব্যাপার ভাবো, যে একটা বস্তু স্থিরাবস্থায় আছে, এর উপর আমি বল প্রয়োগ করব না, তাহলে বস্তুটা কি হবে? চিরকাল স্থির থাকবে। নিউটনের ফার্স্ট ল, বাইরে থেকে বল প্রয়োগ না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। অতএব যেহেতু প্রযুক্ত বল সমান শূন্য, তাই কণাটি স্থির থাকবে। মানে এখানে গতিপথের অ্যাকচুয়ালি কোনো ব্যাপারই আসছে না, গতিশীলই হচ্ছে না, তাহলে গতিপথ কেন নির্ণয় করব, কোথা দিয়ে বা পাবো? তো এটা প্রথম কেস গেল। দ্বিতীয় কেস লক্ষ্য করো, বলছে কণাটি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল। মানে কেমন? আগেরটাই ছিল এরম, যদি একটা সুষম চৌম্বক ক্ষেত্র হয়, সেখানে একটা কণা পড়ে আছে, গতি নেই, এটা কিউ আধানের কণা পড়েছিল বি চৌম্বক ক্ষেত্রে। এখনের কেসটাতে বলছে, আমি যদি এইভাবে ছবি আঁকি, যে এরম একটা সুষম চৌম্বক ক্ষেত্র, যার মান আমি বলে দিচ্ছি, চৌম্বক ক্ষেত্রের মান বলে দিলাম বি, আর ওই বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা কণা যার আধান কিউ, সেটা এই দিকে ভি বেগে গতিশীল। ভালো করে লক্ষ্য করো, চুম্বক ক্ষেত্রের দিকে মানে সমান্তরালে, অথবা এটাও হতে পারে এই দিকে গতিশীল, তাতে করেও কিন্তু একই সিচুয়েশন হবে। ভালো করে বোঝো, ওই দিকে যাওয়া মানেও সমান্তরালে যাওয়া, এই দিকে যাওয়া মানেও সমান্তরালে আসা। তাহলে সমান্তরাল মানে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে থিটাটা কি? অ্যাঙ্গেল বিটুইন ভেলোসিটি অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র ভেক্টর এবং গতিবেগের মধ্যে কোণ, সেটা হয় 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, এই দুটো কেস। তাহলে কি লিখবো? অতএব এফ সমান কিউ ভি বি, বা যদি তুমি আরেকটু আগে থেকে লেখো কিউ ভি ক্রস বি, এখান থেকে পাবে, বা এফ ভেক্টরের মানটা হবে কিউ ভি বি সাইন থিটা। তুমি যদি এখানে থিটার জায়গায় 0 ডিগ্রি বসাও বা 180 ডিগ্রি বসাও, এই দুটো মান থেকেই তুমি পেয়ে যাবে এফ ভেক্টরের মানটা
সেটা হবে কিউ ইন্টু ভি ইন্টু বি ইন্টু সাইন 0 ডিগ্রি বসালেও 0 আর সাইন 180 ডিগ্রি বসালেও কিন্তু 0 হবে। তাতে করে ওই কণাটার ওপর প্রযুক্ত বল শূন্য। কোন কণাটা? যে কণাটা চুম্বক ক্ষেত্র বরাবর যাচ্ছে, চুম্বক ক্ষেত্রের দিকে যাচ্ছে অথবা ঠিক চুম্বক ক্ষেত্রের উল্টো দিকে যাচ্ছে। তাহলে যেহেতু ফের একই গল্প, যেহেতু বল শূন্য, বল সমান শূন্য, তাই স্থির থাকবে ভেবো না। আগেরটাই কি ছিল? স্থির বস্তু ছিল তাই বল প্রয়োগ করা হয়নি, স্থির থাকবে চিরকাল। আর যদি কোনো বস্তু গতিশীল থাকে তাকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে সেই বস্তু একই বেগে একই দিকে চলবে। তাই কণাটি একই বেগে একই দিকে, যেদিকে যাক, যদি এদিকে আসে তাহলে এদিকে, যদি ওই দিকে যায় তাহলে ওইদিকে, একই দিকে সরল রেখায় এক কথায় লিখে দিলাম গতিশীল থাকবে। মানে এর যে গতিপথ বা যেটাকে ভালো ভাষায় তোমরা ম্যাথামেটিক্সে পড়েছো সঞ্চার পথ, কি পথ বরাবর সে সঞ্চারণশীল বা সঞ্চার করছে সেটা কিন্তু এখানে সরল রেখায় থাকবে। ভালো করে জিনিসটা দেখো। এবারে চলে আসা যাক, এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পড়ে থাকে সেটা হচ্ছে যে আহিত কণাটা যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল হয়। এখানে লম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল একটা কণাকে আমি দেখিয়েছি। মনে করি কিউ আধান এবং এম ভর বিশিষ্ট যে কণাটা ঘুরছে বা যে কণাটা মুভ করছে তার ভর বললাম এম আর তার গতিবেগ বললাম ভি, সেটা বি সুষম চুম্বক ক্ষেত্রে প্রবেশ করলো। ভালো করে লক্ষ্য করো, চুম্বক ক্ষেত্রটা আমি দেখিয়েছি এখানে ঊর্ধ্বমুখী আর গতিবেগটা দেখিয়েছি ডান দিকে। তাহলে এইরকম যখন একটা চুম্বক ক্ষেত্রে কণাটা প্রবেশ করবে তাহলে কণাটার উপর প্রযুক্ত বল সেটা কত হবে? লক্ষ্য করে দেখো যে এদের মধ্যে কোণ কত রয়েছে। এখানে অ্যাঙ্গেলটা আমি বুঝে গেছি যে লম্বভাবে প্রবেশ করা মানে থিটাটা 90 ডিগ্রি। অতএব কণাটির ওপর চৌম্বক বল, যেটা চৌম্বক ক্ষেত্রের জন্য আসছে, চৌম্বক বল সমান চৌম্বক বল এফ সমান দেওয়া যাক, এফ সমান কিউ ভি বি সাইন 90 ডিগ্রি। মানে বলতে গেলে কিউ ভি বি এটাই সর্বোচ্চ বল হয়। অন্য অন্য অ্যাঙ্গেলে তুমি চেঞ্জ করে করে দেখতে পারো, আমরা দেখেছিলাম এটাকে বলা হয় সর্বোচ্চ বল কোনো একটা কণার উপর। এবারে জানতে হবে এটা কোন দিকে কাজ করবে। এই যে চৌম্বক বলটা বের করলাম এটা কোন দিকে কাজ করবে, তার জন্য আমাদের সবচেয়ে সহজ শর্টকাট নিয়ম হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম আমাদের অ্যাপ্লাই করা। তাহলে বাম হাতের 3টে আঙুল বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনী মধ্যমাকে লম্বভাবে ছড়িয়ে নিতে হবে। তারপরে কি করতে হবে? এক একটাকে সেট করতে হবে। কিভাবে সেট করতে হবে? না, সেট করতে হবে তর্জনীকে সেট করাতে হবে কোন দিকে? সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিকে। তাহলে এইভাবে সেট করলাম, কারণ দেখো চুম্বক ক্ষেত্র বাইরের দিকে বেরোচ্ছে, তো এই আঙুলটা আমার বাইরের দিকে বেরোচ্ছে। আর এই আঙুলটাকে সেট করাতে হবে কণার গতিবেগের দিকে। তাহলে লক্ষ্য করো কণার গতিবেগকেই বোঝাচ্ছে, কণাটা ওইদিকে যাচ্ছে তাহলে আমার এই আঙুলটা ওই দিকেই দেখাচ্ছে আর এটা দেখাচ্ছে চুম্বক ক্ষেত্রকে। তখন যদি এই দুটোকে তুমি ঠিকঠাক সেট করতে পারো তখন বুড়ো আঙুলটা যে দিকটা দেখাবে সেইটা হচ্ছে ওর ওপর চৌম্বক বলের দিক, মানে চৌম্বক বলটা কাজ করবে দেখা যাচ্ছে নিচের দিকে। তাহলে এই কণাটার ওপর এই দিকে বল কাজ করছে। এই দিকে বল কাজ করার জন্য কণাটা বেঁকে যাবে। একজন যাচ্ছে সোজা, তুমি তাকে যদি টেনে ধরো তাহলে কি হবে? সে তো বেঁকে যাবে, সে বেঁকে গিয়ে চলে আসবে হয়তো এই দিকটায়। এইখানে যখন চলে আসবে তখন গতিবেগ হবে এই বরাবর, মানে যাওয়ার ইচ্ছা তখন এই বরাবর। তখনও তো এই গোটা অঞ্চলটাতেই চৌম্বক ক্ষেত্র রয়েছে, চৌম্বক ক্ষেত্র তো এক জায়গাতে নেই। তাহলে এইখানে তখন চৌম্বক বল আবার এই দিকে তাকিয়ে থাকবে। মানে যদি এইটাকে আমি কেন্দ্র বলে থাকি তাহলে এই যে চৌম্বক বলগুলো হচ্ছে যার মান প্রতিটা ক্ষেত্রেই কিউ ভিবি, সেটা সবসময় দেখো এই দিকে তাকিয়ে থাকছে একটা নির্দিষ্ট বিন্দুর দিকে। এখানে যখন চলে আসবে আবার এখানে চলে আসবে যখন, তখন দেখবে এর ওপর প্রযুক্ত বল কেন্দ্রের দিকে হবে। মানে কেন্দ্রটা তৈরি হয়ে যাচ্ছে, আদেও কোনো কেন্দ্র ছিল না, আমি সেটাকে কেন্দ্র বলে এখন নামকরণ করছি। একটা নির্দিষ্ট বিন্দুর দিকে তাকিয়ে আছে, দেখো এটা গোল গোল ঘুরছে, মানে এই ক্ষেত্রে কণাটার গতিপথ হবে
বৃত্তাকার। তাহলে এবারে ভালো করে লেখা যাক যে চৌম্বক বল হলো এত, এক্ষেত্রে চৌম্বক বল, এক্ষেত্রে চৌম্বক বল ভি ভেক্টর এর লম্ব দিকে হওয়ায় কণাটি বৃত্তপথে ঘুরবে। তাহলে এটা বৃত্তপথে ঘুরবে। যে কোনো কণাকে যদি একটা কেন্দ্রের দিকে সবসময় বল প্রয়োগ করো তাহলে সেটা আমরা জানি বৃত্তপথে ঘুরবে। আর ওই বলটাই এখানে অভিকেন্দ্র বলের ভূমিকা পালন করছে। বৃত্তপথে ঘুরতে গেলে অভিকেন্দ্র বল মাস্ট লাগবেই। কোনোদিন বৃত্তপথে কেউ ঘুরতে পারবে না যদি সেখানে অভিকেন্দ্র বল না থাকে। অভিকেন্দ্র বল থাকতে হবেই হবে যদি তুমি বৃত্তপথে ঘুরতে চাও। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, সেখানেও অভিকেন্দ্র বল আছে, মহাকর্ষ বলটা অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘুরছে, সেখানেও অভিকেন্দ্র বল রয়েছে। নিউক্লিয়াস পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে, সেটা হচ্ছে এখানে অভিকেন্দ্র বলের যোগান। প্রত্যেকটা ক্ষেত্রে অভিকেন্দ্র বল তুমি পেয়ে যাবে। আবার যেহেতু চৌম্বক বল, আমরা আগের দিন করেছি যে চৌম্বক বল কোনোদিন কোনো বস্তুর বা কোনো কণার গতিবেগ বাড়াতে পারে না। যেহেতু চৌম্বক বল কণার গতিবেগ বাড়াতে পারে না, তাই কণার গতিপথ হবে বা গতি হবে, বলা ভালো, গতি হবে সুসমবৃত্তীয় গতি। সুসমবৃত্তীয় গতি কখন বলা হবে? যদি কণাটা একই মানে ঘোরে। দিক পাল্টে যাবে, অবশ্যই দিক পাল্টাচ্ছে, গতিবেগের দিক পাল্টাবে, কিন্তু মান যদি ঠিক থাকে তবে তাকে বলা হবে সুসমবৃত্তীয় গতি। তাই কণার গতি হবে সুসমবৃত্তীয় গতি। এইবারে তাই গতিপথ কেমন হবে জিজ্ঞাসা করলে তুমি এক লাইনে বলতে পারো যে এখানে কণাটার গতিপথ হবে বা গতিটা হবে সুসমবৃত্তীয় গতি, বললেই হয়ে গেল। এবার আমাদের এখান থেকে একটু ক্যালকুলেশনে এগোতে হবে। তো এখানে তাহলে আমি বুঝে গেছি যে এই এফ বলটাই অভিকেন্দ্র বলের যোগান দেয়। এখানে এফ সমান কিউ ভিবি বলটি অভিকেন্দ্র বল হিসাবে কাজ করে। অতএব আমি লিখতেই পারি mv²/r। জানি আমরা যে কোনো বস্তু বা যে কোনো কণা যদি বৃত্তপথে ঘোরে সে তাহলে বাইরের দিকে একটা বল কাজ করে mv²/r, যেটাকে বলে অপকেন্দ্র বল। আর তার ঠিক উল্টো দিকে একটা সমান বিপরীতমুখী বল কাজ করতে হবে। উল্টো দিকে মানে বিপরীতমুখী, সেই বলটা আজকে কে? এই চৌম্বক বল। সেই দুটো সমান বলেই ওটা ব্যালেন্স করে ওই বৃত্তপথে ঘুরবে। যদি এটা বড় হয়ে যায় তাহলে বেরিয়ে চলে যাবে, যদি এটা বড় হয়ে যায় তাহলে কিন্তু কেন্দ্রের দিকে আস্তে আস্তে পড়ে যাবে। তো যাই হোক, সেটার কোনোটা হচ্ছে না, তাহলে আমি লিখে ফেলবো কিউ ভিবি। এখান থেকে আমরা পেয়ে যাব, বা এখান থেকে তুমি যদি একটা ভি কমিয়ে দাও, কেটে দাও, তাহলে আর সমান পাবে mv/qb। এটা ভালো করে মনে রাখবে। এইখান দিয়ে আমাদের অনেক কোয়েশ্চেন করতে হবে। এটা হচ্ছে ব্যাসার্ধ গেল। কণাটা যে ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে, আমরা তো বুঝে গেছি যে বৃত্তীয় গতি হবে। তা বৃত্তীয় যে গতিটা হবে, সেই যে বৃত্তাকার পথটা হবে, তার ব্যাসার্ধটা কার উপর নির্ভর করবে? ব্যাসার্ধটা দেখা যাচ্ছে এম এর উপর নির্ভর করবে, ব্যাসার্ধটা দেখা যাচ্ছে গতিবেগের উপর নির্ভর করবে, তার আধানের উপর নির্ভর করবে, আর চৌম্বক ক্ষেত্র, ওই অঞ্চল যে অঞ্চলে তুমি এটাকে প্রবেশ করিয়েছো সেই অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের উপর কিন্তু নির্ভর করবে। এবার আমরা বার করবো এখান থেকে, অতএব কণাটার পর্যায়কাল, বৃত্তপথে ঘুরবে মানে একটা পর্যায়কাল থাকবে। আর একই মানে ঘুরছে, একই বেগ বলবো না, বেগ ভেক্টর রাশি, তার মান পাল্টে যাচ্ছে, একই দ্রুতিতে ঘুরছে বললে ভালো। অতএব কণার পর্যায়কাল টি সমান
দেখো একটা কণা বা যে কেউ যদি বৃত্তপথে ঘুরে আসে তাহলে সে ঘুরছে কতটা, সে ঘুরছে 2πr। এক পাক ঘোরা মানে তার কত দূর যাওয়া হলো, 2πr যাওয়া হলো। সে কত বেগে ঘুরছে, ভি বেগে ঘুরছে, ভি মানে ঘুরছে, ভি দ্রুতিতে ঘুরছে। তাহলে যদি তুমি মানগুলো বসিয়ে দাও এখানে, তাহলে 2π আর এর জায়গায় যদি বসিয়ে দাও এখানে mv/কিউ/বি ডিভাইডেড বাই এখানে একটা ভি রয়েছে, ভিটা যদি কেটে দাও তাহলে তুমি পেয়ে যাচ্ছ 2πm/কিউ/বি। এটা হচ্ছে যে কোনো একটা আহিত কণা যদি কোনো চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করে তাহলে বৃত্তপথে ঘুরবে এবং সেই বৃত্তপথে ঘোরার সময় তার পর্যায়কাল মানে এক এক পাক ঘুরতে কত টাইম লাগছে সেটা রাশিমালা, এটা গেল পর্যায়কাল। অতএব কম্পাঙ্ক, আমরা জানি কম্পাঙ্ক সমান 1/পর্যায়কাল, 1/t হচ্ছে কম্পাঙ্ক হয়। অতএব n সমান, এটাকে উল্টে দিলেই হবে, n হয়ে যাচ্ছে কিউ/বি/2πm। এটাই হচ্ছে রাশিমালা। মাঝে মাঝে তোমার কোয়েশ্চেন পড়বে যে সুষম চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে যদি কোনো কণা প্রবেশ করে তার ক্ষেত্রে সেটা বৃত্তপথে ঘুরবে প্রমাণ করো এবং তার কম্পাঙ্কের রাশিমালাটা নির্ণয় করো। তখন তোমায় কিন্তু এইখানে গিয়ে থামতে হবে। এখানে বলে রাখি এই কম্পাঙ্কটার নাম একটা রয়েছে আলাদাভাবে, সেইটা দিয়েই তোমার প্রশ্ন পড়বে। এই কম্পাঙ্কটাকে বলা হয় সাইক্লোট্রন কম্পাঙ্ক। এইটা আমরা আলাদা একটা টপিকে আলোচনা করব, কারণ এটা নিয়ে ডিটেলস একটু আলোচনা করতে হবে। এটাকে বলা হয় সাইক্লোট্রন কম্পাঙ্ক, কারণ এই ব্যাপারটা এইখানে যে বৃত্তপথে ঘোরা এই পুরো কনসেপ্টটা সাইক্লোট্রন যন্ত্রে, সাইক্লোট্রন নামে একটা যন্ত্র রয়েছে সেই যন্ত্রে ব্যবহার করা হয়, সেখান থেকে নামটা দেওয়া হয়েছে। এই কম্পাঙ্কটার নাম হচ্ছে সাইক্লোট্রন কম্পাঙ্ক। তোমার পরীক্ষায় কিন্তু সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালা নির্ণয় করো বলে কোয়েশ্চেন পড়তে পারে, তখন আমি এই যে কেসটা করলাম পুরো কেসটা তুমি লিখে দিলে কিন্তু হয়ে যাবে। এখান থেকে বেশ কিছু নিউমেরিক্যাল আসবে, বেশিরভাগ অঙ্ক আমরা এখান থেকে করব, এর পরে পরেই আমি তোমাদের সেইগুলো দেখাচ্ছি। এবারে চলে আসা যাক লাস্ট কেস, 4 নম্বর কেস, যেখানে আহিত কণা চৌম্বক ক্ষেত্রে যে কোনো কোণে প্রবেশ করেছে বা যে কোনো কোণে গতিশীল। আমি একটা চৌম্বক ক্ষেত্র দেখিয়েছি, দেখো জেড অক্ষ বরাবর, এটা জেড অক্ষ বললাম, সেখানে চুম্বক ক্ষেত্রে একটা কণা যেটার আধান বলছি কিউ, আধান তো থাকতেই হবে, আধান থাকলে তবেই তাকে বল দেবে, না হলে বলটা আসবে না। তো গতিপথ বা গতিশীল কণার ওপর এই যে আলোচনা সেগুলো কিছুই হবে না। তো ভি বেগে প্রবেশ করেছে, তাহলে আমি সেই মতো লিখে নিয়েছি। মনে করি এম ভর এবং কিউ আধানযুক্ত একটি কণা বি চৌম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণে ভি বেগে প্রবেশ করলো। তাহলে এটার আমি দুটো উপাংশ ভাঙব। যখনই কোনো কোণ চলে আসছে তখন আমরা সরাসরি না করে উপাংশ ভাঙবো। একটা উপাংশ হবে এই দিকে, সেটা হবে ভি সাইন থিটা, ভালো করে লক্ষ্য করো, এটা হবে ভি সাইন থিটা। আর একটা উপাংশ হবে যেটা এই বরাবর, সেটা হবে ভি কস থিটা, এটা হবে ভি কস থিটা। মানে একটু খেয়াল করো উপাংশগুলো কোন দিকে কি হচ্ছে। ভি গতিবেগ ভেক্টরটার দুটো উপাংশ, একটা ভি সাইন থিটা সেটা চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্ব, আর একটা ভি কস থিটা যেটা চুম্বক ক্ষেত্রের দিকে। এবারে তুমি চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্ব দিকে গতিবেগ থাকলে কি হয় সেই কনসেপ্টটা জুড়বে। আর যে প্রথম কেস করেছিলাম বা দ্বিতীয় কেসে যেটা আমরা করেছিলাম যে চুম্বক ক্ষেত্রের দিকে সমান্তরাল যদি গতিশীল হয় তাহলে তার গতিপথ বা তার যে প্রভাব সেটা কি হয়। তো লিখে ফেলা যাক। এখন ভি এর দুটি উপাংশ, এখন ভি এর দুটি উপাংশ ভি সাইন থিটা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব। চৌম্বক উপাংশ 1 নম্বর দিয়ে বলছি ভি সাইন থিটা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব, আর 2 নম্বর ভি কস থিটা চৌম্বক ক্ষেত্রের দিকে। একটা চুম্বক ক্ষেত্রের দিকে আর একটা চুম্বক ক্ষেত্রের সাথে লম্ব। অতএব ভি সাইন থিটা উপাংশের জন্য, 2
90 ডিগ্রি দিকে যদি কোনো কণা প্রবেশ করে চুম্বক ক্ষেত্রে, আমরা কি পড়লাম, বৃত্তপথে ঘুরবে, এর আগের কেসটাই তো, তাহলে এটার জন্য বৃত্তপথে ঘুরবে। ভি সাইন থিটা উপাংশের জন্য কণাটি বৃত্তপথে ঘুরবে এবং ভি কস থিটা উপাংশের জন্য কণাটি সরল রেখায় যাবে। এবারে কি করে সম্ভব? একজন বলছে আমি বৃত্তপথে ঘুরবো, আর একজন বলছে না আমি সরল রেখায় যাব। দুটোকে অ্যাড করে দাও, কারণ এইটা তো, এই দুটো যে গতিবেগ বলছি ভি কস থিটা ভি সাইন থিটা, সেটা তো দুজনেই একজনের মধ্যেই রয়েছে। তো এই যে দুটো ধর্ম, একটা কণার উপর দুটো ধর্ম, একটা কণাকে বলছি তুই বৃত্তপথে ঘোর আবার সরল রেখায় যা, তার পক্ষে সম্ভব নয়। তাহলে সে কি করবে? সে এইভাবে যাবে, সে বৃত্তপথেও ঘুরবে আবার সরল রেখা যাবে, মানে এটা একে ঘোরাবে আর এটা একে টেনে টেনে ওপর দিকে তুলবে। তাই জন্য গতিপথটা এরকম হবে, এই ধরনের একটা গতিপথ তোমরা দেখতে পাবে, মানে এই দুইয়ের প্রভাবে, অর্থাৎ কণার গতিপথ কুণ্ডলিত হবে বা সংখিল হবে, মানে স্পাইরাল বাইন্ডিং করো তোমরা বই খাতার ক্ষেত্রে বা প্রজেক্টের বিভিন্ন পেপার, কুণ্ডলিত হবে। শর্ট কোশ্চেন পড়লে জাস্ট এক লাইনে এইটা লিখলেই হবে যে গতিপথটা কুণ্ডলিত হবে। এখানে এবার জেনে রাখা যাক, এই যে বৃত্তপথে ঘুরবে, বৃত্তপথের ব্যাসার্ধ কত হবে? এখানে বৃত্তপথের ব্যাসার্ধ মানে এই যে এক একটা স্পাইরালের যে সার্কুলার লুপগুলো রয়েছে, এখানে বৃত্তপথের ব্যাসার্ধ হবে আর সমান, একই রকম গল্প, আগেরটাই ছিল mv/qb। তাহলে এখন কোন গতিবেগটার জন্য বৃত্তপথে ঘুরছে সেইটা বসাও। এখানে ছিল আগেরটাই, লক্ষ্য করো 3 নম্বর যে কেসটা করেছিলাম সেখানে ব্যাসার্ধের সূত্র ছিল mv, ভিটা কি ছিল 90 ডিগ্রি দিকের বেগ। তো এখানে 90 ডিগ্রি দিকের বেগ কোনটা? ভি সাইন থিটা। তাহলে জাস্ট এই ভিটা রিপ্লেস হচ্ছে বাই ভি সাইন থিটার দ্বারা। আর বাকি তুমি যদি পর্যায়কাল বা তুমি যদি ওই কম্পাঙ্ক হিসেব করো তাহলে কিন্তু সেই একই পাবে। পর্যায়কাল হবে 2πm/qb আর কম্পাঙ্ক হবে যেটা আমরা সাইক্লোট্রন কম্পাঙ্ক বলেছিলাম, এখানে সেই নামটা দিচ্ছি না, কিন্তু এটা ঘুরে ঘুরে উঠছে, মানে এটা টাইম লাগছে, এটা প্রতি সেকেন্ডে কতবার ঘুরছে সেটাকেই কম্পাঙ্ক বলে। কম্পাঙ্ক n সমান এটা ঠিক উল্টো হবে qv/2πm, মানে এখানে কোনো প্রবলেম হচ্ছে না, এখানে কোনো এফেক্ট ফেলছে না। এটা গেল কম্পাঙ্ক আর পর্যায়কাল। এবার লক্ষ্য করো এখানে আরেকটা জিনিস বার করতে পারে, পিচ হচ্ছে যে একবার ঘুরলে কতটা উঠে পড়লো, এটাকে বলে পিচ। মানে এইখান থেকে এই ডিস্টেন্সটাকে বলা হয় পিচ। একবার রোটেশনে কোথায় উঠে পড়ছে, এখানে ছিল, এখান থেকে রোটেশন একবার হওয়া মানে এখানে উঠে পড়া। তাহলে পিচ সমান তোমায় ভাবতে হবে যে একবার ঘুরতে কত টাইম লাগছে, একবার ঘুরতে টাইম লাগছে কত, আর কত বেগে যাচ্ছে, এটা কত বেগে যাচ্ছে, ওপর দিকে যাচ্ছে কত বেগে, ওপর দিকে তুলছে তো এ। তাহলে একটা বস্তুর বেগ যদি ভি কস থিটা হয়, তার যদি টাইম লাগে 2πm/qb, তাহলে টাইম ইনটু যদি তুমি গতিবেগ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে কতটা ডিস্টেন্স গেল ওই টাইমে। তাহলে একটা পর্যায়কালে এ কতটা ওপরে উঠছে সেটা হবে ওই দিকের বেগ ভি কস থিটা, ভি নিলে হবে না কিন্তু, উপর দিকে উঠছে বার করছো তো উপর দিকের বেগ নাও, ভি কস থিটা ইন্টু টি, হিসেব করলে তুমি পেয়ে যাবে 2πm/v cos θ/qb। এটাকে বলে পিচ। এটা থেকে ক্লাস 12-এর পরীক্ষায় কোয়েশ্চেন খুব চান্স কম আছে, তবে তোমরা এতটুকু পর্যন্ত জেনে রেখো। আর অবশ্যই জেনে রেখো যে এটার গতিপথ কেমন হবে, শর্ট কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। বলবে জাস্ট সর্পিলাকার বা স্পাইরাল বা কুণ্ডলিত, যে টার্মই থাকুক না কেন সেটা তোমরা খেয়াল করে একটু আনসার দেবে। এবারে চলে আসা যাক, এখান থেকে যে কোয়েশ্চেনগুলো পড়ে থাকে তার মধ্যে মোস্ট 3টে কোয়েশ্চেন যেগুলো খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় পড়েছে। তো দেখো আমি কোয়েশ্চেনটা লিখেছি কিভাবে, যে একটি প্রোটন এবং একটি আলফা কণা, তোমরা প্রোটন আর আলফা কণা
জানো, তাদের ভরের অনুপাত দিয়ে দিয়েছে আমাকে যে 1:4 এবং আধানের অনুপাত 1:2। একটি সুষম চুম্বক ক্ষেত্র বি এর অভিলম্বে মানে লম্বভাবে প্রবেশ করানো হয়েছে একই বেগে। আমি এইখানটা লাল কালি দিয়ে লিখেছি, তার কারণ ওই জায়গাটা চেঞ্জ করব। 3বার যে 3টে অঙ্ক দেবো বললাম, বাকিটা সেম থাকবে, শুধু এই জায়গাটা চেঞ্জ করে দেবো। প্রবেশ করলে কণা দুটির বৃত্তপথের ব্যাসার্ধ কত হবে, অনুপাত কত হবে, তারা বৃত্তপথে ঘুরবে। আমরা জানি যে লম্বভাবে যদি কোনো চুম্বক ক্ষেত্রে কোনো আহিত কণা প্রবেশ করে তাহলে তারা বৃত্তপথে ঘোরে, সেই বৃত্তপথের ব্যাসার্ধের অনুপাত দুজনের জন্য কত হবে বলতে হবে। তো দেখো কি লেখা যাচ্ছে, তাহলে প্রশ্নানুসারে যা যা বলে দিয়েছে যে মাস অফ প্রোটন ইজ টু মাস অফ আলফা সমান 1:4। মানে আমি এগুলোকে শর্টকাট করে রাখছি। মাস অফ প্রোটন, যেখানে এমপি হচ্ছে প্রোটনের ভর, তোমরা পরীক্ষায় পড়লে লিখে লিখে করবে। এটা হচ্ছে 1/4, থাক, এটা প্রতিটা অঙ্কেই ব্যবহার করব। আর বলে দিয়েছে প্রোটনের আধান ইজ টু আলফার আধান সমান সমান 1:2। তাহলে এখান দিয়ে পেয়ে যাচ্ছি কিউ প্রোটন বাই কিউ আলফা সমান 1/2। এবার লক্ষ্য করো যে এদেরকে একই বেগে ছড়ানো হয়েছে। প্রশ্নানুসারে দুজনের বেগ ভি প্রোটন ইজ টু ভি আলফা, সেটা নিশ্চয়ই 1:1, মানে ভি প্রোটন বাই ভি আলফা সমান 1। এটা এই প্রশ্নে বলে দিয়েছে, এটা এইখান থেকে লিখলাম। এবারে চলে আসা যাক যে ব্যাসার্ধের কি সূত্র আছে। আমরা জানি আর সমান এম ভি বাই কিউ বি, এটা আমরা জানি। এবার তুমি এই জিনিসটাকেই দুজনের জন্য ভাবো যে প্রোটনের জন্য কি হবে। প্রোটনের জন্য যখন লিখবে তখন এটাকে তুমি আর প্রোটন সমান, আমি সব নামগুলো একটু চেঞ্জ করে দেবো, এমটাকে চেঞ্জ করে লিখবো এম প্রোটন, তাই না, নামকরণ এমন করবো সবাই যাতে বুঝতে পারে। আর এখানে লিখবো ভি প্রোটন, কিউ এর জায়গায় লিখবো কিউ প্রোটন মানে প্রোটনের আধান, ইন্টু বি। বিটা প্রোটনের জন্য আলাদা নয়, একই চুম্বক ক্ষেত্রে দুজনে ঢুকেছে, তাহলে প্রোটনের বেলাতেও চুম্বক ক্ষেত্রকে আমি বি দিয়ে লিখবো, আর আলফা কণার বেলাতেও আমি চুম্বক ক্ষেত্রকে কিন্তু বি দিয়ে লিখবো। এবং যদি আমি আর আলফা লিখি তাহলে এম আলফা ভি আলফা ডিভাইড বাই কিউ আলফা ইন্টু বি। এবার অনুপাত বার করতে বলেছে, মানে আমি আর প্রোটন বাই আর আলফা যদি করে ফেলি তাহলে এটাকে তুমি অনুপাত আকারে লেখো, লিখলে পাবে দেখো এম প্রোটন ভি প্রোটন বাই কিউ প্রোটন ইন্টু বি ইন্টু, এটা উল্টে যাবে, উল্টে গিয়ে হবে কিউ আলফা ইন্টু বি ডিভাইড বাই নিচে হবে এম আলফা ভি আলফা। এটাকে আরেকটু আমি সাজাবো, তারপরে মান বসাবো। এম এর তলায় এম আনবো, এম প্রোটনের তলায় চলে এলো এম আলফা, তাহলে আমার মান বসাতে সুবিধা হবে, ইন্টু ভি প্রোটনের তলায় চলে এলো ভি আলফা, ইন্টু বিটা তো কেটেই গেল, ইন্টু কিউ আলফার তলায় চলে এলো কিউ প্রোটন। যদি মান বসাও এম প্রোটন ভাগ এম আলফা, এটার জায়গায় লিখবে 1/4, ইন্টু ভি প্রোটন বাই ভি আলফা, এটা হয়ে গেল 1, ইন্টু কিউ আলফা বাই কিউ প্রোটন, এটা উল্টো আছে, এখানে আছে কিউ প্রোটন বাই কিউ আলফা, মানে প্রোটনের আধান ভাগ আলফার আধান, সেটা হচ্ছে 1/2 হয়, তো সেটা এখানে 2/1, কাটাকুটি করলে চলে আসছে 1/2, মানে আর প্রোটন ইস টু আর আলফা, তোমার উত্তর দাঁড়াচ্ছে 1:2। দেখো কিভাবে কাজটা করলাম, বোঝা গেল কিনা। পরের প্রশ্ন লক্ষ্য করো, আমি বলেছিলাম যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে, দেখো সব সেম রয়েছে, শুধু এখন বলেছি একই ভর বেগে। আগেরটায় কণাটা ছুটেছিল একই বেগে, এখন বলছি কণাটা একই ভর বেগে প্রবেশ করেছে। তাহলে একটু ভালো করে ভাবো কি চেঞ্জ করবো আমরা। তাহলে এখন এই জায়গা অনুসারে আমি বলতে পারি যে প্রোটনের ভরবেগ মানে এমপি ভিপি, ভরবেগের সূত্র হচ্ছে এমভি সমান সমান এম আলফা ভি আলফা, এইটা তুমি এখন লিখতে পারবে। এখান থেকে তুমি যেটা পাবে সেটা দেখো যে ভিপি বাই ভি আলফা, এটা তোমার কিন্তু চলে আসছে এম আলফা বাই এমপি, এম আলফা বাই এমপি আবার 4/1,
তাহলে এইটা তুমি এখান থেকে পেয়ে গেলে। এরপরে আমি আগেরটা লিখে রেখেছি, আর প্রোটন আর আলফা এক্স্যাক্টলি একই রকম নামকরণ করা রয়েছে। এখানে যদি তুমি মান বসাতে থাকো তাহলে কি আসছে দেখো, এম প্রোটন বাই এম আলফা 1/4, নতুন যেটা সেটা এইখানটায় একটু নজর দিও, ইন্টু ভি প্রোটন বাই ভি আলফা হচ্ছে 4/1, ইন্টু কিউ আলফা বাই কিউ প্রোটন হচ্ছে 2/1। তাহলে কাটাকুটি করতে লক্ষ্য করো 2 বেরোলো, মানে এর ক্ষেত্রে আর প্রোটন ইস টু আর আলফা হয়ে যাচ্ছে 2:1। ভালো করে জিনিসটা বোঝো, আগেরটায় বেগের অনুপাত দিয়ে দিয়েছিল, বেগের অনুপাত 1:1, বেগ সমান ছিল। এখন ভরবেগের অনুপাতটা 1:1 বা একই ভরবেগ মানে এমপি ভিপি ইকুয়ালস টু এম আলফা ভি আলফা, সেখান থেকে তুমি যেটা বার করতে পারবে বার করে নাও, তারপরে সেটাকে ইউজ করো, দেখো অঙ্কটা হয়ে যাবে। পরের পার্টটা লক্ষ্য করো, বললাম 3টে প্রশ্ন বলবো। লাস্ট কোশ্চেনটা হচ্ছে যে যদি ওই কণা দুটো, ওই যে প্রোটন ওই যে আলফা নিয়ে আমরা আলোচনা করছি, সেটা একই গতি শক্তিতে প্রবেশ করে, বাকি তো একই, প্রোটনের আর আলফার যা যা ইনফরমেশন আছে একই রয়েছে, সূত্র বানানো এতটা ঠিকঠাকই আছে, এটা তোমায় প্রত্যেকটা বারে করতে হবে। এইখান থেকে যদি একই গতিশক্তির কনসেপ্টটা ইউজ করো, তার মানে আমি লিখতে পারবো গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে হাফ ইন্টু এম প্রোটন ইন্টু ভি প্রোটন স্কোয়ার ইকুয়ালস টু হাফ ইন্টু এম আলফা ভি আলফা স্কোয়ার। কার গতিশক্তি দুটো সমান? প্রোটনের গতিশক্তি হাফ এমপি ভিপি স্কোয়ার, আর আলফার গতিশক্তি হাফ এম আলফা ভি আলফা স্কোয়ার। এখান থেকে তুমি যদি এই হাফগুলো বাদ দাও, তাহলে এখান থেকে তুমি ভিপি বাই ভি আলফা তার স্কোয়ার সমান সমান পেয়ে যাবে এম আলফা বাই এমপি, মানে 4/1। তাহলে ভিপি বাই ভি আলফা পেয়ে যাবে রুট ওভার অফ 4/1 মানে 2/1। ফের দেখো সেই ভিপি বাই ভি আলফাটা আমাদের দরকার ছিল, পেয়ে গেলাম। বাকি তো মান বসাতেই পারবো, এটার জায়গায় বসিয়ে দেবো 1/4 ইন্টু এইটার জায়গায় বসিয়ে দেবো 2/1 ইন্টু কিউ আলফা বাই কিউ প্রোটনের জায়গায় লিখে দেবো 2/1, মানে সমস্ত 2 আর 4 কেটে গেল, তাহলে 1 হলো। তার মানে আর প্রোটন ইস টু আর আলফা, সেটার ভ্যালু এই ক্ষেত্রে 1:1। 3টে ক্ষেত্র আলাদা, কিন্তু মুখস্থ করে তুমি পারবে না যে সবকটাই 1:1 না। কিরাম কেস হচ্ছে, একটাই বলেছে একই বেগে, একটাই বলেছে একই ভর বেগে, একটাই বলেছে একই গতিশক্তিতে। তো এই 3টে অঙ্ক কিন্তু ভালো করে মনে রাখো। পরেরটা লক্ষ্য করো, বেশ ইন্টারেস্টিং একটা কোশ্চেন, আমার খুব পছন্দ। যে ভি বেগে গতিশীল একটি কণা চৌম্বক ক্ষেত্র বি এর অভিলম্বে প্রবেশ করলে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরতে থাকে, এটা আমরা জানি বলতে গেলে। সেই ব্যাসার্ধের রাশিমালা কি হয়? আর সমান জানি আমরা এম ভি বাই কিউ বি, এরকম একটা রাশিমালা হয়। বলছে যদি বি এর মান বৃদ্ধি করা হয়, যদি বিটা বাড়ানো হয়, তাহলে কি হবে? ভি গতিবেগটা কি বৃদ্ধি পাবে, গতিবেগটা কি হ্রাস পাবে? ব্যাসার্ধ কি বৃদ্ধি পাবে, ব্যাসার্ধ কি হ্রাস পাবে? কোনটা হবে? তো দেখো এখান থেকে আমি বলতে পারি, এক দেখতে পাচ্ছি আর সমানুপাতিক এখান থেকে 1/b দেখতে পাচ্ছি। আর একটা তুমি এইখান থেকে যদি ফর্মুলাটা একটু চেঞ্জ করে নাও, যে ভি সমান আসবে আর কিউ বি বাই এম, তাহলে তুমি আবার এখান থেকে বলবে বা কেউ কেউ বলবে যে ভি সমানুপাতিক বি। তাহলে এইটা দেখে তোমার মনে হবে যে ভি বোধহয় বৃদ্ধি পাবে যদি চুম্বক ক্ষেত্রের মানটা বাড়ানো হয়। কিন্তু এবার তোমায় ভাবতে হবে, আর এটা দেখে তোমার মনে হবে যে চুম্বক ক্ষেত্র যদি বাড়ে, তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে আরটা কমবে, মানে ব্যাসার্ধ কমবে। তাহলে কোনটা হবে? দুটোই তো অপশান রয়েছে। তার জন্য তোমাকে আগের ক্লাসটা ভালো করে দেখতে হবে। আগের ক্লাসে বলেছিলাম বারে বারে যে চুম্বক ক্ষেত্রে যখন কোনো কণা প্রবেশ করে, সেটা যে কোনো অ্যাঙ্গেলে হোক না কেন, চুম্বক ক্ষেত্র শুধু ওকে জাস্ট বাঁকালে বাঁকাতে পারে, আবার কখনো কখনো বাঁকাতে পারে না। দেখেছো যে যদি সমান্তরালে প্রবেশ করে তাহলে সোজাই বেরিয়ে যায়। তো মনে রেখো, চুম্বক ক্ষেত্র কখনো কোনো কণার বেগ বাড়াতে বা কমাতে পারে না। চুম্বক ক্ষেত্র বা চুম্বক বল কার্যহীন বল। তাহলে এটা তোমার মনে হলেও আদেও এটা সঠিক নয়। সঠিক যেটা সেটা হচ্ছে, যদি তুমি চুম্বক ক্ষেত্রের মানটা বাড়িয়ে দাও, তাহলে কিন্তু ব্যাসার্ধটা হ্রাস পাবে, মানে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সবসময় সম্পর্কটা দেখে আনসার করলেই হলো না, তোমাকে ফিজিক্সটাও জানতে হবে যে চুম্বক ক্ষেত্র সত্যি কি এটাকে বাড়াতে পারে বা কমাতে পারে, সেটা তোমার কিন্তু জানা থাকতে হবে।
পরের কোশ্চেনটা লক্ষ্য করো, বলছে একটি ইলেকট্রন একটি সুষম চৌম্বক ক্ষেত্রের অভিলম্ব সমতলে 10⁻⁻8 সেকেন্ড সময়ে একবার বৃত্তপথে তার আবর্তনটা কমপ্লিট করছে। তো বৃত্তপথে ঘোরে কখন? আমরা জানি 90 ডিগ্রি কোণে প্রবেশ করলে তখন বৃত্তপথে ঘোরে। তো সেই অনুযায়ী এই অঙ্কটা সাজানো আছে। তাহলে বলে দিয়েছে পর্যায়কাল, একবার আবর্তনের যে সময় তাকে বলা হয় পর্যায়কাল, সেটা হচ্ছে 10⁻⁻8 সেকেন্ড। ইলেকট্রন সম্পর্কে আমাদের সমস্ত আইডিয়া রয়েছে, তার ভর হয় 9.11 ইন্টু 10⁻31 কেজি। ইলেকট্রনের আধান আমরা জানি 1.6 ইন্টু 10⁻19 কুলম। হ্যাঁ, সামনে একটা মাইনাস চিহ্ন দাও, কিন্তু আমরা যে সূত্রটা ইউজ করবো সেখানে মাইনাস চিহ্নটা ইউজ করব না। তার কারণ মাইনাস চিহ্ন কি চেঞ্জ করতে পারে? দেখো, যদি তুমি এটা প্রোটন নিতে, তাহলে প্রোটন যদি এইভাবে ঘোরে তাহলে ইলেকট্রন উল্টো দিক দিয়ে ঘুরবে, শুধু এইটুকুই ফারাক। তাহলে বলতে হবে চৌম্বক ক্ষেত্রটা কত। এবার লক্ষ্য করো, আমাদের কাছে পর্যায়কালের সূত্র আছে যে টি সমান 2πm/qb। তাহলে এখান থেকে বি সমান চলে আসছে 2πm/q ইন্টু টি। সমস্ত একক এসআইতে রয়েছে। তাহলে যদি মানগুলো বসাও, এখানে পাবে 2 ইন্টু 3.14 ইন্টু 9.11 10⁻31 কেজি ডিভাইড বাই 1.6 ইন্টু 10⁻19 ইন্টু 10⁻8। এইটা হিসাব করে তুমি পেয়ে যাবে 3.57 ইন্টু 10⁻³ টেসলা। ভালো করে জিনিসটা মনে রাখো। পরেরটা লক্ষ্য করো, বেশ ভালো একটা প্রশ্ন। বলছে একটি ইলেকট্রন এবং একটি প্রোটন সমমানের চুম্বক ক্ষেত্রে অবিলম্বে একই ব্যাসার্ধে বৃত্তপথে ঘুরছে। এখানে বেশিরভাগ অঙ্কই থাকবে, আমি বলেছিলাম যে বৃত্তপথে ঘোরার এই কেসটা থেকে। তো তাহলে বলতে হবে এদের গতিশক্তি কার বেশি কার কম, এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে বা তুলনা করতে হবে। তো আমি দুদিকে দুজনের জন্য সমস্ত কিছু করছি। এইদিকে আমি ইলেকট্রনের জন্য করব, ইলেকট্রন, আর আমি এই দিকটায় বলছি প্রোটন। প্রোটন ইলেকট্রনের কি কি আমরা জানি? ইলেকট্রনের আধানকে আমি বললাম যে কিউ ইলেকট্রন, আর প্রোটনের আধানকে বললাম কিউ প্রোটন। নামকরণ করছি। ইলেকট্রনের মাসকে বললাম মাস অফ ইলেকট্রন, এমই দিলাম, আর এর মাসকে বললাম মাস অফ প্রোটন। হ্যাঁ, এবারে আমরা জানি এদের মধ্যে সম্পর্কগুলো কি কি, না যে ইলেকট্রন আর প্রোটনের আধান সমান হয়, কিন্তু প্রোটনের ভর ইলেকট্রনের ভরের 1836 গুণ হয়। ভালো করে বোঝো। হ্যাঁ, এখানে ইলেকট্রনের আধানটা ঋণাত্মক হয়, প্রোটনের আধানটা ধনাত্মক হয়। আমি সেই চিহ্ন যাচ্ছি না, চিহ্নের জন্য কি হবে আমি একটু আগে বললাম যে একজন ডান পাকে ঘুরলে আর একজন বাম পাকে ঘুরবে। তো বলেছে এদের দুজনের যে বৃত্তপথে ঘুরছে সেই ব্যাসার্ধ নাকি সমান। তার মানে এখন আমি লিখে ফেলছি, প্রশ্নানুসারে যেটা বলে দিয়েছে আর ইলেকট্রন ইকুয়ালস টু আর প্রোটন। আর এর সূত্রটা কি? আর সমান আমরা জানি mv/qb। এটা হচ্ছে আর এর সূত্র, যে কোনো আহিত কণা যদি লম্ব চুম্বক ক্ষেত্রে প্রবেশ করে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি m ইলেকট্রন ভি ইলেকট্রন বাই কিউ ইলেকট্রন ইন্টু বি। বিটা তো একই চুম্বক ক্ষেত্রে বলেছে, সমমানের চুম্বক ক্ষেত্র। তাহলে এমপি ভিপি বাই কিউপি ইন্টু বি। দেখো, এখান থেকে যেটা পাবে তুমি সেটা হচ্ছে যে বা ভিপি বাই ভিই বাই ভিপি, সেইটা দাঁড়াবে বি। তো কেটে গেল, চলে আসছে আধান দুটো তো সমান, কিউই আর কিউপি সমান, তাহলে কেটে দিলাম। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা এমপি বাই এমই। এইটা থাক, এটা আমরা কাজে লাগাবো। এখন আমাদের তুলনা করতে হবে, গতিশক্তির তুলনা করতে হবে। আমি ইলেকট্রনের গতিশক্তিকে ই দিলাম, আর প্রোটনের গতিশক্তিকে এনার্জি পি দিলাম। সূত্রগুলো লক্ষ্য করো, হাফ এম ই ভি ই স্কোয়ার ডিভাইড বাই, অনুপাত করলেই তো তুলনা হয়ে যাবে, এম পি ভি পি স্কোয়ার। হাফগুলো বাদ গেল, এখানে যদি তুমি ভ্যালুগুলো বসাও তাহলে চলে আসছে
এম ই বাই এমপি ইন্টু ভিই বাই ভিপি মানে রয়েছে এমপি বাই এমই, তাহলে এখানে চলে আসছে এমপি বাই এমই তার স্কোয়ার। কাটাকুটি করলে এখান থেকে দাঁড়াবে এমপি বাই এমই। এবারে এমপি বাই এম এর ভ্যালু যদি তুমি বসিয়ে দাও ই বাই ইপি সমান চলে আসছে তাহলে এমপি বাই এমই। এটাই আমরা জানি, দেখো এমপি বাই এমই মানে হচ্ছে 1836, তার মানে এনার্জি অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু 1836 ইন্টু এনার্জি অফ প্রোটন। এইটার মানেই বোঝাচ্ছে যে ইলেকট্রনের শক্তি, ইলেকট্রনের গতিশক্তি প্রোটনের থেকে অনেকটা বেশি। এক্স্যাক্টলি ভ্যালু বলতে চাইলে তুমি বলতে পারো যে 1836 গুণ হবে ইলেকট্রনটার এনার্জি। এখান থেকে লাস্ট আরেকটা আমি তোমাদের অঙ্ক দেখাচ্ছি, যেটা তুমি যদি করে রাখো তাহলে আমি যে টোটাল 3টে, মানে এর আগে একটা অঙ্ক করলাম যেখানে 3 রকমের কেস আসতে পারে, তার সঙ্গে অ্যাডিশনাল এই কেসটা যদি করে নাও তাহলে তোমার যে কোনো পরীক্ষায় এর বাইরে এই ধরনের অঙ্ক আর কিছু পড়বে না। তো সেটা কি না, একটি আলফা কণা একটি প্রোটন কণাকে স্থির অবস্থা থেকে একই বিভব পার্থক্যে ত্বরান্বিত করা হয়েছে। তোমার সেখানে আমি অঙ্ক দিয়েছিলাম একই বেগে যাচ্ছে, একই ভর বেগে যাচ্ছে, একই গতিশক্তিতে যাচ্ছে। এখন এটা হচ্ছে একই বিভব পার্থক্যে ত্বরান্বিত করা হয়েছে। যদি করা হয়ে থাকে তাহলে বলতে হবে যে এদেরকে যদি লম্ব চুম্বক ক্ষেত্রে প্রবেশ করিয়ে দিই তাহলে বৃত্তপথে ঘুরবে, সেই বৃত্তপথের ব্যাসার্ধের অনুপাত। তো আমি কমন ফ্যাক্টরগুলো লিখে রেখেছি, একই জিনিস প্রোটন আর আলফার এই যে আধানের অনুপাত, ভরের অনুপাত লিখে রেখেছি। আর সূত্রটা তো আমরা জানি যে আর সমান এম ভি বাই কিউবি হয়। আলফার জন্য সব গায়ে আলফা লিখেছি, প্রোটনের জন্য সব গায়ে প্রোটন লিখেছি, তারপরে অনুপাত করে রেখে দিয়েছি। এখানে এইটার জায়গায় 4-এর 1 বসাতে পারি, এইটার জায়গায় বসাতে পারি 1-এর 2। এইখানটায় আসল প্রবলেম, বেগটা কত এখানে বেগ বলা নেই। সেই অঙ্কে বলা ছিল গতিবেগ সমান, হয়ে গেছিল। পরের অঙ্কটায় ভরবেগ সমান বলা ছিল, সেখান থেকে বার করতে হয়েছিল। এখানেও তাহলে সেরাম কিছু করতে হবে। এবারে ভাবো তুমি যে একই বিভব পার্থক্য ছোটাচ্ছি, কোনো একটা কণাকে ছোটালে আমরা জানি তার গতি শক্তি হবে হাফ এম ভি স্কোয়ার সমান সমান কিউ ইন্টু ডেল্টা ভি। ডেল্টা ভিটা কি? বিভব পার্থক্য। এই সূত্রটা একটু মনে করার চেষ্টা করো, বিভব চ্যাপ্টারে ছিল। কোনো একটা আধান যদি ভি বিভব পার্থক্য টপকে যায়, স্থির অবস্থা থেকে শুরু হলে তার গতিবেগটা বেড়ে গিয়ে 0 থেকে হবে ভি। তাহলে এই জিনিসটাকে আমি দুবার লিখবো এখন, একবার প্রোটনের জন্য একবার আলফার জন্য। তাহলে এখানে লিখে দাও আলফা আলফা আলফা, আর একবার লিখে দেবো হাফ এম এম প্রোটন ভি প্রোটন স্কোয়ার সমান কিউ প্রোটন ইন্টু ডেল্টা ভি। এটা আলফা কণাটা ভি ডেল্টা ভি পরিমাণ বিভব পার্থক্য অতিক্রম করার ফলে এতটা গতিশক্তি পেয়েছে, এবং ওই অতিক্রমটা করার ফলে ওই বিভব প্রভেদটা টপকে যাওয়ার ফলে একটা গতিশক্তি পাবে। তো এই দুটো সমীকরণকে যদি তুমি ডিভাইড করো তাহলে তুমি পেয়ে যাবে এম আলফা ভি আলফা স্কোয়ার ডিভাইড বাই এম পি ভিপি স্কোয়ার সমান কিউ আলফা বাই কিউপি। এখান থেকে তুমি পাবে ভি আলফা বাই ভিপি স্কোয়ার হোল স্কোয়ার দিলাম সমান সমান কিউ আলফা বাই কিউপি ইন্টু এমপি বাই এম আলফা। এবার তুমি যদি মান বসাও, কিউ আলফা বাই কিউপি হচ্ছে 2-এর 1, এটা হচ্ছে 1-এর 4, তার মানে 1-এর 2। তাহলে পেয়ে যাচ্ছ ভি আলফা বাই ভিপি সমান 1/√2। তাহলে দেখো কিভাবে বেগটায় যাচ্ছি, প্রত্যেকটা অঙ্কে আমায় বেগেই যেতে হবে। প্রথম অঙ্কটা যে 3টে দিয়েছিলাম সেখানে বেগটা সমান বল দিয়েছিল, তাই বেগের অনুপাত 1:1 কেটে গেছিলো, সহজ হয়ে গেছিলো। পরেরটা বলেছিল ভরবেগ সমান, সেখান থেকে বেগের অনুপাত বার করে তারপরে বসিয়েছিলাম, খেয়াল করে দেখো। তারপরটা বলেছিল গতিশক্তি সমান, সেখান থেকে আমি বেগের অনুপাত বার করে এখানে বসিয়েছিলাম। প্রত্যেকটা আমি এই সূত্রেতেই যাব কিন্তু, আর তার মধ্যে লাগবে এই ভি এর জায়গাটাই অজানা থাকবে, তোমায় সেটা বার করে নিয়ে বসাতে পারলেই হবে √2। তাহলে চলে আসছে দেখো, কাটাকুটি করলে এইটাতে কাটলে 2/√2 মানে √2 হবে সমান সমান √2। তার মানে আর আলফা ইজ টু আর প্রোটন ইজ ইকুয়ালস টু √2:1। খেয়াল রেখো, আমি আবার বলছি, এই যে 4টে অঙ্ক করলাম মানে আগে 3টার এইটা জুড়লে এই ব্যাসার্ধ দিয়ে তোমাদের আর কোনো অঙ্ক আটকাবে না। এখান থেকে এই দুটো প্রশ্ন তোমাদের বাড়িতে আমি দিলাম,
এই দুটো প্রশ্নের উত্তর তোমরা নিজেরা করো, ভালো করে বুঝে শুনে করে আমাকে আনসারটা কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো ক্লাস এতটুকুই, পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে। ততক্ষণ পড়াশোনা চালিয়ে যাও, ভালো থেকো, টাটা।